আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জায়ান হাকিমকে নিয়ে। গত ভিডিওতেও জায়ান হাকিমকে নিয়ে কথা বলছি, কিন্তু একটা জিনিস নোটিস করছি যে ও আসলে কতটা ভালো প্লেয়ার এটা নিয়ে আমাদের কারোই কোনো ক্লিয়ার আইডিয়া নাই, বা বেশিরভাগ মানুষের হচ্ছে ক্লিয়ার আইডিয়া নাই। আমার নিজেরও ক্লিয়ার আইডিয়া ছিল না। এখানে দেখা গেছে কিছু মানুষ বলতেছে যে জায়ান হাকিম অনেক ভালো প্লেয়ার, আবার অনেকে বলতেছে যে সে যদি এতই ভালো প্লেয়ার হয় তাহলে 7 টায়ারে কি করতেছে বা 8 টায়ারে কি করতেছে, সে তাহলে 4 টায়ার বা 5 টায়ার বা 3rd টায়ারে খেলতেছে না কেন। এই কথাটা আসতেছে। এখন আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি জায়ান হাকিম কেমন প্লেয়ার। ভালোগুলোও আলোচনা করবো, খারাপগুলোও আলোচনা করবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে শুরু করি তার একাডেমি থেকে। সে হচ্ছে নটিংহাম ফরেস্টের একাডেমি থেকে উঠে আসছে, আর যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি ইংল্যান্ডের মধ্যে। এমন না যে সবচেয়ে বেস্ট, বাট কম্পারেটিভলি অনেক ভালো। বাংলাদেশের সাথে তুলনা করলে অনেক ভালো একটা একাডেমি থেকে সে উঠে আসছে। অতঃপর সে হচ্ছে ম্যানসফিল্ড টাউনে হচ্ছে একাডেমিতে জয়েন করে, আর একই ক্লাবে 17 বছর বয়সে সে হচ্ছে প্রফেশনাল কন্ট্রাক্ট পেয়ে যায়। আর এটা হচ্ছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আর এই ম্যানসফিল্ড টাউন এটা হচ্ছে ইংল্যান্ডের 4th টায়ারের একটা টিম। আর এই ক্লাবের যে কোচ ছিল সে বলছে হচ্ছে তারা জায়ান হাকিমকে নোটিস করছে, আর সে হচ্ছে অনেক ভালো প্রোগ্রেস করছে, সেজন্য হচ্ছে তাকে এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছিল 17 বছর বয়সে। এটা কিন্তু খেয়াল করার মতো একটা বিষয়। আর ওই বছরে সে কিন্তু ওই ক্লাবের পক্ষ থেকে সে কিন্তু তার ডেবিউ করে ফেলে। এই যে জার্নিটা শুরু হলো, এটা ইঙ্গিত দিচ্ছিল যে এই প্লেয়ারটার ব্রাইট ফিউচার আছে। এটার কারণ আমি এক্সপ্লেন করতেছি, বাট আগে বোঝার চেষ্টা করি যে কতটা ব্রাইট ছিল। সে যখন 17 বছর বয়স, সে হচ্ছে প্রফেশনাল কন্ট্রাক্ট পেয়ে যায়। ইংল্যান্ডের 4th টায়ারের একটা টিমের সাথে সে কন্ট্রাক্টটা সাইন করে। ওই টিমের একাডেমি থেকে সে মূলত বেড়ে উঠছে, আর ওই টিমের কোচ হচ্ছে তাকে নিয়ে মোটামুটি আশাবাদী ছিল। আর ওই বছরই সে হচ্ছে তার ডেবিউ করে ফেলে। তো এই যে পুরা জিনিসটা, এটা ইঙ্গিত দিচ্ছিল যে এক বড় ধরনের একটা স্ট্রাইকার আসতে যাচ্ছে। আর এর মেইন কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় তার স্পিড। মানে সে এত স্পিড ছিল, ওই জিনিসটা অন্যান্য প্লেয়ারদের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি ছিল, যার কারণে তাকে হচ্ছে এভাবে হাইলি রেট করা হচ্ছে। আর ইন্টারেস্টিং আরো একটা কাহিনী আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি জানতাম না, যারা ফিফা খেলেন তারা ভালোভাবে জানবেন, আমি টুকটাক খেলতাম বাট কখনো ওকে নোটিস করি নাই টু বি অনেস্ট। FIFA 19 খুব সম্ভবত এই প্লেয়ারটা ওখানে ছিল এই ক্লাবের পক্ষ থেকে। আর যারা এই প্লেয়ারটা দিয়ে খেলছে কেরিয়ার মোড, তারা বলছে যে এই প্লেয়ারটা বিস্ট, আন্ডার রেটেড। এত অল্প দামে বা এত অল্প পটেনশিয়ালের মধ্যে 70 মতো অথবা 60 কত জানি পটেনশিয়াল ছিল, বাট এর মধ্যে তার যে স্পিড, এগুলাকে মানুষজন তুলনা করছে যে হি ইজ এ বিস্ট। তাকে আন্ডার রেটেড বলা হয়েছে যারা খেলছে এটা। আর ফিফাতে আমরা একটা জিনিস জানি যে স্ট্রাইকারের স্পিড থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট রিয়েল লাইফ অনেক সময় স্পিড থাকলে হয় না, এটাও রিয়েলিটি। বাট ফিফা যখন একটা প্লেয়ারকে, ওর রেটিং খুব সম্ভবত 90-র আশেপাশে কিছু একটা দিছিল, এত অল্প বয়সে একটা প্লেয়ারকে, এত কম রেটিং সম্পন্ন একটা প্লেয়ারকে 90 স্পিডে রেটিং করা, ফিফা গেম কর্তৃক বা ইএ স্পোর্টস কর্তৃক এত বড় একটা রেটিং দেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা অ্যাকচুয়ালি মিন করে যে এই প্লেয়ারের মধ্যে কিছু না একটা কিছু ছিল। আর এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে তার মধ্যে যে জেনেটিক্যালি আফ্রিকান একটা ব্যাপার আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আফ্রিকাকে ছোট বা বড় করতেছি না, বাট আফ্রিকার যে জেনেটিক্যালি যে ওদের, ওই জিনিসটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু টু বি অনেস্ট সুপেরিয়র। আপনি সেজন্য দেখবেন যে রানিং বা এই টাইপের যে গেমগুলো আছে সেগুলোতে আফ্রিকানরা সবচেয়ে বেশি ডমিনেট করে। ইউএসএ ডমিনেট করলেও সেখানে আপনি দেখবেন যে প্লেয়ারগুলো মোস্টলি আফ্রিকান। তো ওই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে। হোসাইন বলতো অনেকদিন ডমিনেট করছে। এই যে রানিং ফাস্ট, এই জিনিসটা আফ্রিকানদের মধ্যে জেনেটিক্যালি আছে, যেটা আমাদের মধ্যে নাই। এটা ছিল তার বিগিনিং, আর্লি এজে। মানে এটা ইঙ্গিত দিচ্ছিল এই প্লেয়ারটার ফিউচার ব্রাইট। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তীতে আমরা এটার উল্টা জিনিসটা দেখছি, অর্থাৎ কাইন্ড অফ তার শুরুটা অনেক উজ্জ্বল ছিল, কিন্তু পরবর্তীতে দেখছি একটু ডাউনগ্রেড হইতে। তো সেটা এখন আলোচনা করি, কতটা ডাউনগ্রেড হয়েছে, কেনই বা ডাউনগ্রেড হয়েছে। জায়ান হাকিম যখন 4th টায়ারের ওই ক্লাবটার সাথে খেলছিল, তারা 2-1টা ম্যাচ দিছে, এন্ড দেন তারা রিয়েলাইজ করলো যে তাকে হচ্ছে আমাদের লোনে পাঠাইতে হবে। তারা মাল্টিপল জায়গায় লোনে পাঠাইছে, কিন্তু আমার যেটা মনে হয় ও হচ্ছে অত বেশি শাইন করতে পারে নাই। হয়তো 5th টায়ার 6th টায়ারে ট্রাই করছে, কিন্তু অত বেশি শাইন করতে পারে নাই। এখন কেন পারে নাই, ওগুলো হচ্ছে ম্যাচ দেখলে বা তার নিজের পার্সপেক্টিভ শুনলে তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কেন সে অত শাইন করতে পারে নাই। এভাবে করে সে কিন্তু বেশ কিছুদিন বিভিন্ন ক্লাবে খেলছে। যেহেতু সে 17 বছরের একটা ছেলে, অনেকে হয়তো ট্রাস্ট করতে পারতেছিল না বা আশা করতেছিল যে তাকে হচ্ছে আস্তে আস্তে টিমের সাথে ইন্টাগ্রেট কিভাবে করা যায়। এই ক্ষেত্রে সে হচ্ছে গেম টাইম পাচ্ছিল না। আমি যেটা নোটিস করলাম যে তার কেরিয়ারের শুরুর দিকে সে হচ্ছে কোথাও গেম টাইম সেভাবে পাচ্ছিল না। কেন পাচ্ছিল না? হয়তো কোচ তাকে মনে করতেছিল না যে সে পারফর্ম করতে পারবে, অথবা তাকে সুযোগ দেওয়ার পরে সে হয়তো ডেলিভার করতে পারতেছিল না। তো অনেক কিছু হইতে পারে। শুধুমাত্র স্পিড থাকলে যে সব হবে তা কিন্তু না। সে মূলত রাইট উইং আর স্ট্রাইকার পজিশনে খেলে থাকে। রাইট উইং এ তো স্পিড অনেক ইম্পর্টেন্ট, বাট আরো অনেক কিছু ইম্পর্টেন্ট যেটা হয়তো তার মধ্যে ল্যাকিংস ছিল, অথবা সে হচ্ছে কোচের প্ল্যানিং এ ফিট হচ্ছিল না, অথবা সে যে 6th টায়ার 5th টায়ারে ট্রাই করতেছিল ওই জায়গাগুলো তার জন্য টু মাচ, মানে সে ওই লেভেলের প্লেয়ার ছিল না। এখানে এই তিনটা জিনিসই হইতে পারে। আমরা শুধুমাত্র এটা বললে হবে না যে সে বেস্ট, সে বেস্ট, সে বেস্ট। এটাও বুঝতে হবে ইংল্যান্ডের জন্য সে কিন্তু বেস্ট না, মানে এমবাপ্পে বা ওরকম কেউ না আর কি, বুঝছেন তো। আচ্ছা, এর মধ্যে সে হচ্ছে ব্রেডফোর্ড পার্ক এভিনিউ এই ক্লাবটাতে জয়েন করছে। তো এই ক্লাবের যে ওনার ছিল সে বলছে যে জায়ান হচ্ছে আমাদের যে প্ল্যান আছে এটার সাথে ভালোভাবে ফিট করতেছে। আর এটাও বলছে যে সে হচ্ছে এই লিগের মধ্যে ওয়ান অফ দ্য টপ গোল স্কোরার হইতে পারে। মানে ওই ক্লাবে আনা হয়েছে তখন তারা এটা চিন্তা করে আনছে যে এই প্লেয়ারের মধ্যে স্পিড আছে, ফিনিশিং আছে, এটসেট্রা, সে হচ্ছে আমাদের টপ গোল স্কোরার হবে। কিন্তু আনফর্চুনেটলি সে এটা করতে পারে নাই, যার কারণে সে আরো নিচের দিকে যাওয়া শুরু করছে। সে 4th টায়ারের ক্লাবে খেলে, সে 3rd টায়ার 2nd টায়ার যাওয়ার কথা, বাট সে নিচের দিকে যাচ্ছিল, 5th টায়ার 6th টায়ারের দিকে যাচ্ছিল। তো এটা হচ্ছে একটা স্যাড পার্ট। এরপরে সে আরো একটা নিচের টায়ারের মধ্যে, অর্থাৎ আরো নিচের টায়ারে চলে গেছে, আরো একটা ক্লাবে সে জয়েন করছে। এটা খুব সম্ভবত 2019 সালের দিকের কথা, অথবা তারও পরের দিকের কথা। তো ওই ক্লাবের যে ম্যানেজার আছে সে বলছে যে তার কাছে লিগের এক্সপেরিয়েন্স আছে, তার হচ্ছে অনেক বেশি পেস আছে, আর ক্লিনিক্যাল ফিনিশার। মানে সে হচ্ছে এমন না যে অনেক বেশি মিস করে, সে হচ্ছে
হচ্ছে অনেক, আমি কয়েকটা গোল দেখছি যেগুলো আমার দেখে মনে হয়েছে ফিনিশিং এ সে মোটামুটি ভালোই আছে। আমি যদি বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের সাথে কম্পেয়ার করি আর কি, মানে এমন এমন ফিনিশিং করে যেটার জন্য আপনার ফিজিক্যালি স্ট্রং হওয়া বা লম্বা হওয়া বা স্পিড থাকা এগুলো ম্যান্ডেটরি, অপোনেন্ট ইজি হওয়াটা ম্যান্ডেটরি না, মানে এই জিনিসগুলো থাকাও ম্যান্ডেটরি, যেটা আমাদের দেশের প্লেয়ারদের ক্ষেত্রে অনেক সময় দেখি যে মিসিং থাকে আর কি। যেহেতু কোচ বলতেছে যে ওর কাছে স্পিড আছে, ফিনিশিং আছে, এই জিনিসগুলো আমার সিরিয়াসলি নিতে হবে আর কি। ওই সময় সে কিন্তু দেখাইছে যে প্রি সিজন খেলছে, ওখানে সে 5 গোল করছে 4টা গেম খেলে, তো তখন কোচ আরো মোটামুটি তার উপর একটা কনফিডেন্স পায়। বাট এটা কিন্তু আরো নিচের টায়ারে 6-7 টায়ারের দিকে আর কি। এটা হচ্ছে ওয়ার্কশপ টাউন এই টিমটাতে যখন খেলছে তখন। আর তারপর আরো একটা জিনিস আমি দেখলাম, এখন আপনাদেরকে আমি বলবো সোফা স্কোর ডাউনলোড করার কথা। কেন বলতেছি, সিরিয়াস কথা বলি, সেটা হচ্ছে সোফা স্কোরে ওর কয়েকটা ম্যাচের স্কোর লাইন দেওয়া আছে, সবগুলো ম্যাচ নাই, এখানে একটা ম্যাচ আছে যেটাতে ও হ্যাটট্রিক করছে লিটারালি। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমাদের ন্যাশনাল টিমের যে স্ট্রাইকাররা আছে বা ফরওয়ার্ডরা আছে ওদের টোটাল গোলই নাই এতগুলা, ও হ্যাটট্রিক করে বসে আছে। রাকিবের 5টা না 6টা গোল, তো ওই জায়গায় সে হচ্ছে একটা ম্যাচের মধ্যে হ্যাটট্রিক করছে। এখন হ্যাটট্রিক করছে কাদের সাথে সেই জিনিসটা একটু এক্সপ্লেইন করি, নাইলে আপনারা বুঝবেন না ব্যাপারটা। এই সময় সে খেলতো হচ্ছে এনএসটি নোম্যাডস, এই ক্লাবটাতে খেলতো এনএসটি নোম্যাডস, ওকে। তো এটাতে খেলার সময় এফএ কাপের যে একটা ম্যাচ ছিল, এখানে তাদের অপোজিশন ছিল স্ট্যামফোর্ড, এই ক্লাবটা। এটাও কিন্তু খুব বড় ক্লাব না, কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি যখন দেখছি যে স্ট্যামফোর্ড কাদের সাথে খেলে বর্তমানে, এই ম্যাচটা ছিল 2024 সালে। এই টিমটা কিছুদিন পর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেটা হচ্ছে পিটারবার্গ ইউনাইটেড। এই যে পিটারবার্গ ইউনাইটেড, এটা কিন্তু আবার খুব ভালো টিম। খুব ভালো টিম বলতে ধরেন 3rd-4th টায়ারে হচ্ছে খেলে থাকে, কম্পিট করে থাকে। যারা হচ্ছে ফিফা খেলছেন, কেরিয়ার মোড খেলছেন, তারা কিন্তু এই টিমটা কোনো না কোনো সময় হয়তো নিছেন বা এই টিমটা কখনো না কখনো ফেস করছেন। তো ইটস এ গুড টিম। মানে এই টিমটাতে যদি জায়ান হাকিম খেলতো, অবভিয়াসলি আমরা নিঃসন্দেহে বলতে পারতাম যে আমাদের টিমের জন্য অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। কিন্তু আমরা যেটা দেখতেছি, সে এমন একটা টিমের এগেইনস্টে হ্যাটট্রিক করছে ইম্পর্টেন্ট একটা কাপ ম্যাচের মধ্যে, যে টিমটা হচ্ছে ভালো একটা টিমের সাথে ফ্রেন্ডলি খেলতেছে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, মোটামুটি কোয়ালিটি আছে। যদি আমরা দেখতেছি 6 টায়ার 7 টায়ারে খেলতেছে, বাট মোটামুটি একটা কোয়ালিটি আছে কিন্তু আলটিমেটলি, না হলে এই টাইপের টিমের সাথে সে হ্যাটট্রিক করতো না। আর ইংল্যান্ডের মধ্যে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে যেটা 6 টায়ারে খেলতেছে ওটা কিন্তু 5th টায়ারে খেলার যোগ্য, বা যেটা 7 টায়ারে খেলতেছে সেটা একটু চেষ্টা করলেই কিন্তু 6 টায়ারে খেলতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর হাকিম কিন্তু 7 টায়ারে বা 6 টায়ারে যখন খেলতেছে, আপনার মনে রাখতে হবে সে কিন্তু 5th টায়ারের ক্লাবেও খেলতে পারতো, সে গেম টাইমের জন্য একটু নিচে এসে খেলতেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝছেন। সে যখন 4th টায়ারে খেলতো, সে চাইলে যদি গেম টাইম স্যাক্রিফাইস করতো, অন্য কোনো টিমে সে জায়গা করে নিতে পারতো, কিন্তু সে চাইছে কি আমি মেইন প্লেয়ার হবো, আমি যাতে নিয়মিত গেম টাইম পাই, এটার জন্য সে বেশি নিচে নেমে গেছে। তো এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে, সে অনেক নিচে নামছে, বিকজ সে হচ্ছে তার হয়তো কোয়ালিটি এত উপরে তুলতে পারে নাই, এটা একটা জিনিস। বাট এখন তার বয়স অলমোস্ট 27, তো এখন তার অত ইমপ্রুভ করার সুযোগ নাই। আমার যেটা মনে হয়, হয়তো এখন 6 টায়ারে খেলতেছে, শেষ পর্যন্ত সে হয়তো 5th টায়ারে প্রমোট পাইতে পারে যদি ভালো পারফর্ম করে। বাট আমার মনে হয় না 5th টায়ার 4th টায়ার পর্যন্ত যেতে পারে। আমার মনে হয় না আহামরি এখন ইমপ্রুভ করার সুযোগ আছে, কারণ তার স্টার্টিংটা অনেক ভালো ছিল। দিন যত যাচ্ছে স্পিড তত কমবে, বাট ম্যাচুরিটি বাড়বে, ফিনিশিং বাড়তে পারে, অন্যান্য জিনিস বাড়বে, বাট স্পিড কমবে। এই জিনিসটা হচ্ছে এখন জানি না, সে যদি ইমপ্রুভ করে নেয় টাইমের সাথে, তাহলে হয়তো অনেক ভালো করতে পারে তারপরও। আচ্ছা, এবার সে হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদা এই টিমটাতে আন্ডার 20-তে 4 গোল করছে 7টা ম্যাচ খেলে। অ্যান্ড দেন 2023 সালে সে হচ্ছে সিনিয়র টিমেও 3টা ম্যাচ খেলছে। এটা নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হইতে পারে, বাট আশা করবো যে বাফুফে এটা সলভ করবে। আমি এটার ব্যাপারে বেশি ঢুকতে চাচ্ছি না, যেহেতু বাফুফে কনফিডেন্ট যে ওরা হাকিমকে আনবে, সে ব্যাপারে আমি আর এত ডিটেলসে ঢুকতেছি না। তো আমি যদি ওভারঅল জিনিসটা একটু ডিসকাস করি, সেটা হচ্ছে তার সবচেয়ে যেটা স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে পেস। বাট তার বয়স এখন 27, আগের চেয়ে পেস তো কমবে, এটা নর্মাল ব্যাপার। আর সে হচ্ছে 6'2", মানে 6 ফুট 2 ইঞ্চি লম্বা। তো এটাও কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা অস্ত্র হইতে যাচ্ছে, যে 6'2" একটা স্ট্রাইকার আমাদের আছে। কোনো একটা কর্নার হইলে তার অপোনেন্ট, বাংলাদেশের অপোনেন্ট হামজাকে নিয়ে কনসার্ন থাকতে হবে, তোপুকে নিয়ে কনসার্ন থাকতে হবে, তারপরে এদিকে হচ্ছে এখন এই স্ট্রাইকার খেললে একে নিয়েও কনসার্ন থাকতে হবে। তো এই জিনিসগুলো আমাদের জন্য একটা অপরচুনিটি বা হচ্ছে পসিবিলিটি ইনক্রিজ করতেছে। তো প্রথমত হচ্ছে পেস অনেক ভালো, এটা হচ্ছে বিভিন্ন কোচ দ্বারা সার্টিফাইড যে ওর পেস আসলে ভালো। সেকেন্ডলি হচ্ছে ফিনিশিং, কয়েকটা কোচ কিন্তু তাকে বলছে যে ক্লিনিক্যাল। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা দেখছি যে গত ম্যাচে ফাহিম একটা ইজি চান্স পাইছে এন্ড দেন অনেক বাইরে মেরে দিছে, অর্থাৎ আমাদের ফিনিশিং খুবই বাজে। আলামিন একটা চান্স ধরেন 50-50 বলবো না, বাট কিছুটা চান্স ছিল, মালদ্বীপ ম্যাচের কথা বলতেছি খুব সম্ভবত, বাট সে খাটো হওয়ার কারণে ওই চান্সটা মিস করছে। তো ওই জায়গায় যদি একটা লম্বা চোরা প্লেয়ার হয়, হয়তো বেটার অপরচুনিটি। তারপর আপনি মালদ্বীপ ম্যাচে খেয়াল করবেন, তাজউদ্দিন যেভাবে ক্রস করতেছিল ওগুলা কিন্তু ফিনিশ করা হয় নাই। এই লম্বা প্লেয়ার থাকলে, তাজ থাকলে ডান পাশ থেকে, এই কিন্তু ফিনিশ করার একটা চান্স ক্রিয়েট হবে। আলামিনেরও কিন্তু ভালো অপশন আছে, বাট আলামিনকে কেন জানি চান্স দেওয়া হচ্ছে না। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে শক্তি, স্ট্রেংথ অনেক বেশি এই প্লেয়ারটার। প্রথমত সে আফ্রিকান অরিজিন, মানে বাংলাদেশের অরিজিন বাট আবার আফ্রিকান অরিজিন। তারপরে হচ্ছে সে লম্বা চোরা প্লেয়ার, সে মাস্কুলার একজন প্লেয়ার, তো তার মধ্যে স্ট্রেংথটাও অনেক বেশি আছে। তো তাকে আটকাইতেও কিন্তু ডিফেন্ডারদের ভালোই কষ্ট করতে হবে। আর আরেকটা জিনিস যেটা এই প্লেয়ারের মধ্যে আমরা দেখি, সেটা হচ্ছে মেন্টালিটি বা ওয়ার্ক রেট। এই প্লেয়ারের ওয়ার্ক রেট কিন্তু খুবই ভালো, সে অনেক দৌড়ায়, কারণ সে যেহেতু উইঙ্গারও খেলে, স্ট্রাইকারও খেলে, সে হচ্ছে ড্রপও করতে পারে, দৌড়ায়ও। আবার হচ্ছে বেশ কয়েকবার নোটিস করছি খেলার মধ্যে সে ডিফেন্ডও করতেছে, এন্ড দেন আমার উপরে যায় অনেকটুকু রান করে হচ্ছে কভার আপ করতেছে। তো এই জিনিসটাও কিন্তু তার মধ্যে আছে, যে সে মোটামুটি ওয়ার্ক রেট তার মধ্যে থেকে আমরা পেতে পারি। অনেক সময় দেখা যায় যে স্ট্রাইকার নিচে নামে না, ওই জিনিসটা হয়তো তার কাছ থেকে পাবো না, বরঞ্চ তার ক্ষেত্রে হয়তো আমরা দেখবো যে বিভিন্নভাবে সে হচ্ছে টিমকে হেল্প করতেছে। তো আমরা মোটামুটি, আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, আপনি উইকিপিডিয়া পেজে গিয়ে ভালো মতো দেখতে পারেন সে কোথায় কি করছে না করছে। বাট আরেকটা জিনিস বলে রাখি, সে যখন
যখন নিচে টায়ারগুলোতে খেলছে সে কিন্তু অনেক গোল করছে, 16-17টা গোল করছে, এরকমও কিন্তু তার সিজন গেছে, বাট সেগুলো নিচের টায়ারে। তো ওই কারণে হয়তো সেগুলো এত ফোকাস করতেছি না। তারপরেও যদি আমি বলি সেটা হচ্ছে আচ্ছা 2022 থেকে 24-এর মধ্যে সে কয়েকটা 6 টায়ারের লিগে খেলছে, 6 টায়ার 7 টায়ার। ওখানে কিন্তু একটাতে হচ্ছে সে 55 ম্যাচ খেলে 18টা গোল করছে, আরেকটাতে হচ্ছে সে 38 ম্যাচ খেলে 17টা গোল করছে। তো এই নাম্বারগুলো কিন্তু আসলে অনেক ইমপ্রেসিভ, এগুলো তাকে অনেক কনফিডেন্ট দিবে যে আমি গোল করতে পারবো, এই কনফিডেন্সটা ওর মধ্যে থাকবে। তো এই জিনিসটার কারণে আমি মনে করি যে আলটিমেটলি সে হচ্ছে অ্যাজ এ ফিনিশার বাংলাদেশের জন্য গুড চয়েস। আচ্ছা ওখানে উনি কাজ করতেছে, সকাল সকাল এসে কাজ শুরু করে দিতে। যাই হোক, তো যেটা বলতেছি আমি যেটা মনে করি সেটা হচ্ছে জায়ান হাকিমের যে কয়টা অ্যাট্রিবিউট আছে এই টাইপের একটা প্লেয়ার কিন্তু বাংলাদেশে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তার বয়স এখন 27, সে যদি ঠিকঠাক বাংলাদেশ দলে ফিট হয় সে কিন্তু অনেক বছর, অ্যাটলিস্ট না হলেও 6-7 বছর তো সে খেলতে পারবে যদি সে ওরকম ফিট থাকে আর কি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এইরকম এত লম্বা চওড়া স্ট্রং একটা প্লেয়ার উই পেস এন্ড এভরিথিং, আমার মনে হয় তাকে বাংলাদেশ দলে চান্স দেওয়া দরকার। সে 7 টায়ারে খেলতেছে, 6 টায়ারে উঠছে বর্তমানে। এটা হচ্ছে সে মূলত গেম টাইমের জন্য সে নিজেকে ডাউন গ্রেড করছে। আবার ওইটাও হইতে পারে যে সে যখন উপরের টিমগুলোতে খেলে তখন হচ্ছে অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিপিএল আমরা যেরকম দেখি একটা ভালো প্লেয়ার আনে, ওই প্লেয়ারটা পুরা লিগ ডমিনেট করে, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে আপনি যখন নোটিস করবেন একটা প্লেয়ার কিন্তু ওরকম ডমিনেট করতে পারে না, ওরা টিম হিসেবে খেলে। কিন্তু টিম হিসেবে খেলতে গেলে সবাই কিন্তু প্রপার টাইম পায় না। এই ক্ষেত্রে খুব সম্ভবত জায়ান হাকিম হচ্ছে ওই জিনিসটা হয়তো সে নিজের জন্য লাইক করে না, সে যখন গেম টাইম পায় না সে ওই ক্লাবে থাকতে চায় না। কারণ আমরা দেখছি যে মূলত সে অনেকগুলো ক্লাবে ট্রাই করছে, যেখানে সে গেম টাইম পায় না, স্কোর করতে পারে নাই, তখন সে ওই ক্লাব ছেড়ে দিয়ে অন্য ক্লাবে চলে গেছে। এই জিনিসটার কারণে খুব সম্ভবত সে একটা ক্লাবে বেশি দিন থাকেও নাই। অনেক সময় সে স্কোর করতে না পারলে খুব সম্ভবত সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হয়তো কোচের সাথে তার মিলে না, বা কোচ তাকে সেভাবে ইউজ করতে চাচ্ছে না যেভাবে ইউজ করলে তার কেরিয়ারের জন্য ভালো হবে, বা সে অনেক স্কোর করতে পারবে। আই ডোন্ট নো, অনেক কিছু হতে পারে, আমার অত নলেজও নাই। এই প্লেয়ারটাকে আমি সারা জীবন ধরে ফলো করি না, হঠাৎ করে বোঝার চেষ্টা করতেছি, স্ট্যাটিস্টিক্স দেখে আসলে অত কিছু বোঝা যায় না। বাট যে কয়টা গেম দেখছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ টিমের জন্য কিন্তু যথেষ্ট ফিট। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্লেয়ারটার যে ম্যাচগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে 6 টায়ার 7 টায়ারের ম্যাচ। তো এই ক্ষেত্রে আপনি ওরকমও বলতে পারবেন না যে অনেক ভালো প্লেয়ার, বাট এটা বলতে হবে যে বাংলাদেশে কিন্তু যেহেতু আমাদের ফিনিশার নাই, ওই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই প্লেয়ারটা অনেক ভালো প্লেয়ার, আর এরকম আমাদের একটা প্লেয়ার দরকার। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে আলামিন ছাড়া কোনো ভালো অপশনও নাই, সেক্ষেত্রে আমি মনে করি এটা যদি আলামিনের চেয়ে খারাপও হয়, ধরে নিলাম যে আলামিনের চেয়েও খারাপ, তারপরেও তো আলামিনের ব্যাকআপ হিসেবে একটা প্লেয়ার থাকলো, তাই না? আমাদের তো মনে করেন বুড়ি বুড়ি মিডফিল্ডার খেলানোর দরকার নাই, মিডফিল্ডার তো এখন শর্ট আউট হয়ে গেছে, হামজা, সমিত সোম, কিউবা, এই প্লেয়ারগুলো তো মোটামুটি শর্ট আউট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু স্ট্রাইকারের এই জিনিসটাই ফোকাস করা উচিত। তো আমি মনে করি জায়ান হাকিম ইজ এ গুড ফিট। যারা আপনারা মনে করতেছেন যে এটা ভালো প্লেয়ার না, টু বি অনেস্ট ইংল্যান্ডের জন্য অত ভালো প্লেয়ার নাও হতে পারে, যেটা আপনাদের লজিক যে ভালো প্লেয়ার হলে 6 টায়ার 7 টায়ারে খেলতেছে কেন? কারণ ইংল্যান্ডে তো যে পরিমাণে স্কাউটিং হয়, তাকে ভালো প্লেয়ার হলে তাকে তুলে নিয়ে আসবে, অ্যাকচুয়ালি এটা রিয়েলিটি। তার যে অন্য একটা টিমে সে চান্স পাইছিল, ওখানেও তাকে ছাড়তো না, ওখানেও সে অনেকগুলো ম্যাচ খেলার চান্স পাইতো। কিন্তু যেহেতু ওই দুইটা হচ্ছে না, তার মানে আমাদের ধরে রাখতে হবে যে সে হচ্ছে ইংল্যান্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী অত ভালো প্লেয়ার না। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের অত ভালো স্ট্রাইকার নাই পুরো দেশের মধ্যে। তো ওই পার্সপেক্টিভ থেকে সে আমাদের জন্য কিন্তু ভালো প্লেয়ার হইতে পারে। আর এই মুহূর্তে আমাদের কিন্তু এমন একটা প্লেয়ার দরকার যে হামজা, সমিত সোমের সাথে মোটামুটি ওরকম সেম মেন্টালিটি বা সেম গেমগুলো যে বুঝতে পারবে। তো ওইটার জন্য আমাদের এই প্লেয়ারটা দরকার। ওই দিন আমরা নোটিস করছি যে রাকিব কিন্তু সমিত সোমের যে বলটা ওটা ঠিক মতো রিসিভ করতে পারে না, স্কোর করতে পারে না, সমিত সোম ফ্রাস্ট্রেটেড হয়েছে। এই সব কিছু মিলাই আমি মনে করি যে আমাদের এই জায়গাটা স্ট্রাইকার পজিশনে একটা ভালো প্লেয়ার দরকার যে হচ্ছে হামজা, সমিত সোম, এদের গেমগুলো বুঝতে পারবে। এখানে আরো একটা জিনিস বলে রাখি, এই প্লেয়ারটা মানে জায়ান হাকিম যেহেতু 6 টায়ার 7 টায়ারে খেলে, তারও কিন্তু ওই সৌভাগ্যটা হয় নাই যে সমিত সোম, হামজার মতো টিমমেটের সাথে খেলার। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই প্লেয়ারটা রাকিব, ফাহমিদুল, হামজা, সমিত সোম, কিউবা এই টাইপের টিমমেটস পাবে, তখন সেও কিন্তু ব্যাটার করবে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ সে কিন্তু টিমমেটস হিসেবে অত ভালো প্লেয়ার হয়তো পায় নাই যারা তাকে এত ভালো স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করে দিবে। সমিতের মতো তাকে হয়তো অ্যাসিস্ট করার চেষ্টা করবে, বা হচ্ছে হামজার মতো তাকে হচ্ছে সাপোর্ট করবে, বা হচ্ছে রাকিব তাজউদ্দিনের মতো ক্রস ডেলিভারি করবে। তো হয়তো সে হচ্ছে বাংলাদেশ টিমে আরো ব্যাটার করবে যখন সে হচ্ছে এত ভালো প্লেয়ারগুলো পাবে, বিশেষ করে ক্লাবের কথা বলতেছি। যদি তার ন্যাশনাল টিমের কথা বলি, যেটাতে সে আগে খেলছিল অ্যান্টিগুয়ার হয়ে, ওখানে একটা জিনিস হতে পারে যেহেতু সে আফ্রিকান, আর এরকম সিমিলার ক্যাটাগরির অনেক পারফর্মার ওই টিমে থাকতে পারে, যেহেতু তার আফ্রিকান এই লম্বা চওড়া স্পিডি প্লেয়ারগুলোর অভাব নাই কোনো, ওটার কারণে হয়তো ওখানে তার কম্পিটিশন বেশি হয়ে গেছে। বাট আমাদের দেশে তো লম্বা চওড়া স্ট্রং প্লেয়ারের, বিশেষ করে স্ট্রাইকার পজিশনের প্লেয়ারের অভাব আছে। তো এই ক্ষেত্রে সে আমাদের জন্য গুড ফিট হইতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এই প্লেয়ারটা একটু স্পিড বেশি, সে হচ্ছে একটু অ্যাথলেটিক টাইপের প্লেয়ার। যারা বলতেছেন যে অত ভালো প্লেয়ার না হ্যান তেন, আমি মনে করি এই ভিডিওটা দেখে আপনারা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পাবেন যে এটা কতটুকু ভালো প্লেয়ার। আবার ওরকম হাইপ করারও কিছু নাই যে একদম সেরা প্লেয়ার চলে আসতেছে, ইউরোপ মাতানো প্লেয়ার, ওরকমও না, বাট এত খারাপ না যে আমরা একদম টিমেই নিতে চাবো না, ওরকমও খারাপ বলে আমার মনে হয় না। তো দ্যাটস ইট, টাটা বাই বাই। আশা করি ভিডিওটা ভালো লাগছে।